কি অবস্থা আমার ছোট ভাই ও বোনেরা যারা সামনে মেডিকেল অ্যাসপিরেন্ট আছো তাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো। অনেকের এরকম প্রশ্ন থাকে যে ভাইয়া কোচিংয়ে কীভাবে মার্ক বাড়াবো। দেখো মেইন প্রশ্নটা এরকমই থাকে সরাসরি যে ভাইয়া মানে আমাকে এভাবে মেসেজ দেয় বা আমাদের পেজে মেসেজ দেয় কোচিংয়ে কীভাবে মার্ক বাড়াবো, এই সরাসরি এই প্রশ্নটা করে। এখন প্রথম আমি তোমাকে আগে আমি একটা ব্যাক প্রশ্ন করি, তোমার কি কোচিংয়ে বেশি মার্ক বাড়ানো উচিত নাকি মেডিকেল ভর্তি পরীক্ষায় মার্ক বাড়ানো উচিত? এই প্রশ্নটা আগে তুমি নিজ দায়িত্বে আগে অ্যান্সার দাও। তোমার প্রশ্নটা এরকম হওয়া উচিত, ভাইয়া আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে কীভাবে মার্ক বাড়াবো, অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে মার্ক বাড়ানোর জন্য আমার কোচিং কীভাবে হেল্প করতে পারে, বা কোচিংয়ের পরীক্ষাগুলো কীভাবে হেল্প করতে পারে। এই সবগুলো প্রশ্নের অ্যান্সার দেবো। চলো সরাসরি ভিডিওতে চলে যাই। যখন এই প্রশ্নটা কেউ করে তাহলে একজনের মানে জেনারেল সেন্স একজন টিচারের মাথায় এরকম একটা প্রশ্ন মানে ছবি ভেসে ওঠে ওই স্টুডেন্টের। আমার কাছে আসলে আসে না, কারণ আমি বুঝি যে তোমাদের জায়গায় আমিও ছিলাম, আমিও হয়তো এই প্রশ্নটা করতাম যে কোচিংয়ে কীভাবে মার্ক বাড়ানো যায়। সো এরকম আমরা যদি না হইতে চাই বা এরকম যদি না নিতে চাই তাহলে পুরা ক্লাস মানে পুরা একটু শর্টকাট ভিডিওটা একটু দেখি আমরা। মেইন তাহলে আমাদের প্রশ্নটা কী হওয়া উচিত, ভাইয়া মেডিকেল এক্সামে কীভাবে আমরা মার্ক বাড়াবো। তাহলে আমি দুইটা নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন, তাহলে মেডিকেল এক্সামে কীভাবে মার্ক বাড়াবো ওইটা জানার আগে, বা কোচিংয়ে কীভাবে মার্ক বাড়াবো ওইটা জানার আগে আমাদের তাহলে জানতে হবে আগে যে মেডিকেলের প্রশ্ন কই থেকে আসে, এবং পরের প্রশ্নের অ্যান্সারে আসবে কোচিংয়ের পরীক্ষায় প্রশ্ন কই থেকে আসে। তাহলে এইটারও অ্যান্সার আসি। তাহলে যদি মেডিকেল এক্সামে কীভাবে মার্ক বাড়াবো এই টাইপের প্রশ্ন যদি পাই না, তাহলে আমার কাছে মনে হয়েছে স্টুডেন্টটা স্টাডিয়াস, অর্থাৎ পড়াশোনা করে ঠিকঠাক মতো, ওই স্টুডেন্টটা ক্যাপেবল মেডিকেল অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য। ওই স্টুডেন্টটা কোচিংয়ের পরীক্ষা নিয়ে বেশি মাতামাতি করে না। ওকে, দেখো প্রথম কথা তাহলে আসি আমরা প্রথমে যেটা, তাহলে মেডিকেলের প্রশ্ন কই থেকে আসে এটা দিয়ে আগে আমরা শুরু করি, তারপরে আসি। প্রথম কথা ভাইয়া, এখানে দেখো সবগুলো আমি মেন বই তুলে আনছি, এবং এই মেন বইয়ের এই প্রত্যেকটা মানে এই পেজের মধ্যে অনেকগুলো কথা ছুপায় আছে। তোমার এইটা হচ্ছে আমাদের আজমল স্যারের বই জুলজির ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের বোটানি হাসান স্যারের বই বোটানি ক্ষেত্রে, তারপর তোমার এটা হচ্ছে আজিবুর স্যারের বই বোটানির ক্ষেত্রে, তারপর এটা হচ্ছে মাজেদা ম্যাডামের বই বোটানি জুলজির ক্ষেত্রে, তারপরে এটা হচ্ছে কবির স্যারের বই রসায়নের ক্ষেত্রে, এটা হচ্ছে রসায়নের ক্ষেত্রে হাজারি স্যারের বই, তারপর আরেকটা আছে হচ্ছে ইসাক স্যারের বই যেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে। এখন এগুলা সবগুলো মেইন বই আমি আনছি কেন, কারণ এক কথায় অ্যান্সার যে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কই থেকে আসে, মেইন বই থেকে। এখন আমি কিছু কথা বলি, ভাইয়া মেইন বই থেকে তো আসে এটা আমিও নিজেও জানি, মানে তুমি নিজেও জানো। তাহলে আপনার কথার মধ্যে এখানে কি জিনিস আছে? জিনিস হচ্ছে এরকম যে আমরা প্রথম কথা তুমি একটা জেনারেল মানে নর্মাল মাইন্ডসেটে চিন্তা করো। তুমি 25 ব্যাচের স্টুডেন্ট বা 24 ব্যাচের স্টুডেন্ট, তোমার পড়া যদি মোটামুটি লেভেলের হয়ে থাকে, বা তুমি যদি নিজেকে দাবি করো তুমি একটা মোটামুটি লেভেলের স্টুডেন্ট, তাহলে তুমি একটা মানে ঠান্ডা মাথায় একটা প্রশ্নের আনসার দাও তো। তোমার এতগুলা বই, মেন বই, স্পেশালি আমাদের যে মেন বইগুলো থাকে, অর্থাৎ হাসান স্যারের বই, আজমল স্যারের বই, তারপরে হচ্ছে ইসাক স্যারের বই ফিজিক্সের ক্ষেত্রে, আর অপরপক্ষে কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যারের বই, মেন বইগুলো, এবং এক্সট্রা রাইটারের বইগুলো তো আমি দিলামই। এক্সট্রা রাইটারের কাজ আমি একটু পরে আসতেছি। এই যে এত বই, এবং ইংলিশের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো, এতগুলো প্রশ্ন যেমন অ্যাপেক্স বইতে বা মাস্টার বইতে এত প্রশ্ন, তাছাড়া জিকের ক্ষেত্রে তোমার জিকে থেকে যে কোচিংয়ের বইগুলো দেয়, বা MP3 বই, মানে এত কিছু পড়া তোমার একটা স্টুডেন্টের পক্ষে কি এত কিছু পড়া মানে মেইন বই থেকে পড়া কি আদৌ পসিবল কিনা বা শেষ করা পসিবল কিনা, এটা আগে অ্যান্সারটা দাও। প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের যে এত বই থেকে এত ইনফরমেশন, প্রথম কথা এটা একবার শেষ করাই আমাদের জন্য মুশকিল। দ্বিতীয় কথা, সব কিছু তো লাগে না, যতটুকু লাগে ততটুকু শেষ করা আমাদের জন্য 2-3 বার শেষ করা কঠিন হয়ে যায়, কারণ সময় কমের মধ্যে আমাদের যারা 25 ব্যাচের স্টুডেন্ট সামনে পরীক্ষা দিব, বা 24 ব্যাচে যারা সেকেন্ড টাইমার আছো, রিভিশন দিতে হবে আরও বেশি বেশি। আর এমন না যে আমরা সারাদিন বই নিয়ে পড়ে থাকি, আমরা কোচিংয়ে পরীক্ষা দিই, আমরা আরও অনেক কাজ থাকে। প্রথম কথার অ্যান্সার হচ্ছে এতগুলা বই পড়া আসলে মানে মেইন বই পড়াই আসলে সম্ভব হয়ে ওঠে না। তোমরা কিভাবে কোচিংয়ের পরীক্ষায় ভালো করার জন্য কোচিংয়ের বইগুলো পড়তে চাও, প্রথমে আমরা এখানে তাহলে আবার ব্যাক করে আসতেছি যে মেডিকেলের প্রশ্ন কই থেকে আসে, আমাদের মেইন বই থেকে আসে, এবং মেইন বইয়ের এক্সট্রা রাইটারের যে প্রশ্ন মানে বইটা আছে, এক্সট্রা রাইটারের বইয়ের MCQগুলো বেশি ইম্পর্টেন্ট, ওইখান থেকে পরীক্ষায় আসে। আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি একটা কাজ করো, তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে বসে দেখো, একটা করে দেখো আজিবুর স্যারের বই থেকে কয়টা MCQ আসে, তারপরে মাজেদা ম্যাডামের বইয়ের MCQ থেকে কয়টা MCQ কমন আসছে, হুবহু কমন আসছে। ইভেন তোমার কবির স্যারের বই থেকে বা হাজারি স্যারের বই থেকে কয়টা MCQ কমন আসছে, তুমি নিজ দায়িত্বে একটু বিগত 20 সালের থেকে এই 24 সাল পর্যন্ত যে 4-5টা প্রশ্ন সেট আছে, ওই প্রশ্নের সেট একটু অ্যানালাইসিস করো, তুমি নিজের অ্যান্সার নিজে পেয়ে যাবা। প্রশ্নগুলো হুবহু তুলে দেয় বইয়ের MCQ থেকে, এবং মেইন বইয়ের ভিতরের লাইন থেকে, এবং ছক থেকে, এবং মেইন বইয়ের টপিকগুলো থেকে। এখন তোমার মাথায় একটা কোশ্চেন আসবে, অবশ্যই এই প্রশ্নটা আসবে অনেকের মাথায়, ভাই
কোচিং থেকে যে বইগুলো দিছে ওগুলাতে তো সব কিছু সাজায় দেওয়া আছে। স্পেশালি তোমার রয়্যাল গাইড, আমি এখানে কোনো গাইড বা কোনো বইতে কোনো কোচিংকে ছোটো করার জন্য ভিডিওটা বানাচ্ছি না, আমি আমার জন্য ভিডিও বানাচ্ছি। একটা রয়্যাল গাইড বা তোমার এখানে রেটিনা গাইড, অথবা তুমি যদি মেডিকেল কম্পিনিয়ন বুক এবং উন্মেষের মেডিট্রিক্স, এগুলো যদি তুমি একটু ফোকাস করি, তুমি যদি বলতে পারো কিন্তু যে, বা কোচিং সেন্টারের কথা মানে বলতে পারে যে এখানে তো আমরা সব কিছু সাজিয়ে দিছি মেন বই, তাহলে মেন বইয়ের এখানে তোমার এগুলা পড়লে কি সমস্যা, আমি এই এক সেট বই পড়ে উল্টায় ফেলবো। প্রথম কথা যে এই বইগুলোতেও লেখা থাকে যে এগুলো মেন বইয়ের পরিপূরক না। দেখো মেডিকোতে লেখা থাকে কম্পিনিয়ন বুক, কম্পিনিয়ন মানে হচ্ছে সহকারী বই। রেটিনা গাইড অথবা তুমি যদি জয়কলির বই দেখো, অবশ্যই বইয়ের ভিতরে একটা লাইন লেখা থাকে, ওটা গাইডে প্রত্যেকটা বইয়ের ভিতরে লেখা থাকে এটা মেন বইয়ের পরিপূরক না, এটা হচ্ছে কম্পিনিয়ন বুক বা এক্সট্রা বই। এখন যেহেতু ওরা লিখে দিছে এটা এক্সট্রা বই, প্রথম কথা আমার যে প্রথম যে প্রশ্নটা ছিল যে তুমি আগে মেন বইটা শেষ করা যায় কিনা ওইটাকে দেখো। দ্বিতীয় কথা তারপরে এক্সট্রা রাইটার, তারপরে আসবে এটা এক্সট্রা কথা। তাহলে সিকোয়েন্সিয়ালি যদি আমরা দাঁড়াই, এটা নিজেরাই দাবি করতেছে যে এটা হচ্ছে এক্সট্রা রাইটারের এক্সট্রা বই, মানে এক্সট্রা বই বা কম্পিনিয়ন বুক। এখন ওরা এটা দাবি করতেছে, তাহলে এটা যেহেতু দাবি করতেছে, আবার তোমার প্রশ্ন এরকম যে ভাইয়া এখানে তো সাজায় দেওয়া আছে, সাজায় দেওয়া থাকলেও এখানে লেখাই থাকে যে এটা এক্সট্রা বই, এটা আমাদের জন্য এতটাও নেসেসারি না যতটা তুমি ভাবো বা যতটা কোচিং থেকে দেয়। কোচিং থেকে দেয় তাদের পাবলিসিটির জন্য, তোমার সহযোগিতার জন্য, যেমন তোমার সহযোগিতা তোমরা এখান থেকে কীভাবে বেনিফিটেড হইতে পারবা। বেনিফিটেড হওয়ার জন্য তুমি মেডিটিক্স থেকে যদি ধরো, মেডিটিক্সে কিছু ন্যামোনিক্স আছে, কিছু টেকনিক আছে, ওই টেকনিকগুলো দেখতে পারো। বা মেডিটিক্সের মধ্যে কিছু জিনিস আছে যেটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আছে, কিছু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন মানে টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, যেমন চ্যাপ্টার 1-এর ক্ষেত্রে কোষ ও কোষের গঠন চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড আলাদা আলাদাভাবে দেওয়া আছে, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো দেওয়া আছে। তুমি ওই প্রশ্নগুলো দেখে আন্দাজ করতে পারো যে মাইটোকন্ড্রিয়া থেকে কী টাইপের প্রশ্ন আসছে, যেটা তোমার জেনারেল একটা কোশ্চেন ব্যাংকেও আছে, মানে নর্মাল একটা কোশ্চেন ব্যাংকেও আছে। আমি আগেও একটা কথা বলছিলাম তোমাদের যে কোচিংয়ের সবগুলা বইয়ের একটা একটা ইম্পর্টেন্ট বই হচ্ছে কোশ্চেন ব্যাংক, মানে কোচিংয়ের সব বই এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা বই হচ্ছে কোশ্চেন ব্যাংকটা, কারণ এই কোশ্চেন ব্যাংক থেকে আমি বুঝতে পারি কোন চ্যাপ্টার থেকে কীরকম প্রশ্ন আসে। বাকি যে বইগুলো থাকে স্পেশালি এই ছোটোখাটো বইগুলো, এগুলো বইগুলো নট এতটা নেসেসারি না। আরও একটা ইম্পর্টেন্ট কথা থাকে, তো বইয়ের মতো দেওয়া আছে, বইতে কোনো টেকনিক নাই, ন্যামোনিক্স নাই, ওগুলো আমি কই থেকে পাবো? ওগুলা দেখো তুমি বইয়ের শর্টকাট টেকনিকগুলো, আমি যেমন এটা কথার কথা বলি, তুমি যদি মেইন বইয়ের থেকে, যেমন হাজিরি স্যারের বই থেকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 তড়িৎ রসায়ন চ্যাপ্টারে লাস্টের দিকে যে ব্যাটারির কাহিনীগুলো আছে, লেড অ্যাসিড স্টোরেজ ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি এবং হাইড্রোজেন ফুয়েল সেল এবং ড্রাই সেল, সবগুলো নিজ দায়িত্বে একটা বই থেকে একটা ছক বানাও, তাহলে কিন্তু তোমার ওইটার মধ্যে থেকে যে ইফেক্টটা আসবে বা ওইটার মধ্যে নিজের পড়ার মধ্য থেকে নিজে একটা নোট বানানো, এবং বইয়ের স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে নিজে বইটা পড়ার পরে, নিজে একটা ক্লাস করে বইটা পড়ার পরে, বইটা দাগানোর পরে তোমার যে একটা আউটকাম আসবে, বা তুমি যে সূত্রগুলো লেখছো বা শর্টকাট টেকনিকগুলো লেখছো, নিজে থেকে লেখছো, ওই নিজের পড়াটা হচ্ছে আমাদের মেইন পড়া। এখান থেকে যে নিজে ছক বানাবা বা নিজের টেকনিকগুলো লেখবা, ওই নিজের টেকনিকগুলো হচ্ছে মেইন পড়া। ভাই তোমাকে যেটা বানাই দিছে বই কোচিংয়ের বই থেকে, যেটা সুন্দর করে সাজায় সাজায় রঙিন কালি দিয়ে বানায় দিছে, ওইটা তোমার মেইন জিনিস না। তো ওইটা বানাই দিয়েছে ভালো কথা, তুমি একটা কাজ করতে পারো, তুমি নিজ দায়িত্বে আগে একটা শর্টকাট টেকনিক বানাইতে পারো, মানে শর্টকাট টেকনিক মানে শর্টকাটে কীভাবে একটা চ্যাপ্টার শেষ করা যায়। তুমি নিজে ধরে নাও কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 আমাদের পর্যাবৃত্ত ধর্ম যে চ্যাপ্টারটা আছে বা এবং সংকরণের যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা নিজ দায়িত্বে একটু সুন্দর মতো পড়ার চেষ্টা করো, ক্লাস দেখো একটা সুন্দর ভালো একটা ক্লাস দেখো, ক্লাস দেখে ভাইয়া কী বোঝাচ্ছে, কী টেকনিক্যাল কথাবার্তা বলতেছে, ওগুলো তুমি নিজ দায়িত্বে একটু নিজে নিজে লিখে রাখো। নিজে যখন ওইভাবে লিখে রাখবা, নিজে যখন বুঝে যাবা, তখন তোমার এই বইগুলো কোনো প্রয়োজন পড়বে না। তারপরে না হয় তোমার বইয়ের সাথে তোমার এই মেডিটিক্স একটু মিলাই দেখতে পারো, রয়্যাল গাইড একটু মিলাই দেখতে পারো, বা তোমার সাপোজ এরকম অবস্থা হয়েছে যে তোমার হাজিরি স্যারের সবগুলো এমসিকিউ পড়া শেষ, কিন্তু আমি মনে করি যে হাজিরি স্যারের সবগুলো এমসিকিউ শেষ করার পরে, আবার কবির স্যারের সবগুলো বইয়ের এমসিকিউ শেষ করার পরে তুমি আবার মেডিটিক্সের প্রশ্ন বা প্র্যাকটিস বুকের প্রশ্ন বা রয়্যাল গাইডের এক্সট্রা প্রশ্ন ওইটা সলভ করার সময় তুমি পাবা না। যারা পায় তাদের লেভেল অন্যরকম, আমি তাদের নিয়ে কথা বলতেছি না, আমি আমার মতো জেনারেল স্টুডেন্ট বা তোমার মতো জেনারেল স্টুডেন্ট নিয়ে কথা বলতেছি। তাদের আর সময় থাকে না। তুমি আমার কথা বিশ্বাস না হলে তুমি একটা কাজ করো, তুমি দেখো তো একদিন পারা যায় কিনা হাজিরি স্যারের বইয়ের যে চ্যাপ্টার 3-এর এই চ্যাপ্টারই ধরো, তড়িৎ রসায়নের চ্যাপ্টারের হাজিরি স্যারের যতগুলো এমসিকিউ আছে, মোটামুটি 80-90টা এমসিকিউ, প্লাস কোভিড স্যারের যতগুলো এমসিকিউ আছে, ওই এমসিকিউগুলো বুঝে বুঝে দেখো তো একদিনের মধ্যে শেষ করা যায় কিনা। একদিনের মধ্যে যদি শেষ করা যায় তাহলে তোমার তো অনেক ভালো প্রিপারেশন। এগুলোই একদিনের মধ্যে শেষ করা যাবে না, এবং এটা একদিনের মধ্যে শেষ করা গেলেও এখানে যা যা এমসিকিউ আছে ওগুলো তো তোমার আবার রিভিশন দিতে হবে, এমন না যে তোমার একবার পড়ে সব কিছু পারবা, ওগুলো আবার রিভিশন দিতে হবে।
এটা হচ্ছে টোটাল ওভারঅল আমাদের মেইন বুক এবং এক্সট্রা কোচিংয়ের বইয়ের মধ্যে পার্থক্য। এখন কোচিংয়ের পরীক্ষায় প্রশ্ন কই থেকে আসে, এই প্রশ্নের অ্যান্সারটা কি? অ্যান্সার হচ্ছে কোচিংয়ের বই থেকে আসে। শেষ। কোচিংয়ের বই, যেমন তুমি যদি যে কোনো একটা মেডিকোর পরীক্ষা দিতে যাও, মেইন বইটা তো পড়লাই, মেইন বইয়ের ভিতরে থেকে প্রশ্নগুলো করে মেডিকো থেকে, তাছাড়া তোমার কম্পিনিয়ন বুক থেকে প্রশ্নগুলো করে, এবং কম্পিনিয়ন বুকের সাথে যে তাদের যে প্র্যাকটিস বুক থাকে, প্র্যাকটিস বুক থেকে প্রশ্ন করে। আমার কথা বিশ্বাস না হলে তুমি মিলাই দেখতে পারো, রেটিনার একটা পরীক্ষা দিয়ে দেখতে পারো, রেটিনা গাইড থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার কমন আসবে, উন্মেষের মেডিটিক্স থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার কমন আসবে। ওই প্রশ্নগুলো যেগুলো তুমি পারতা না, মানে মেডিটিক্স এমন এমন প্রশ্ন আছে যেগুলো তুমি মেইন পরীক্ষায় ওগুলো না পড়ে গেলে পারতা না, কিন্তু মেডিটিক্স পড়ে গেছো দেখে পারছো। এখন ওই 2-3টা প্রশ্ন বা ওই 5-6টা প্রশ্ন পারার জন্য তুমি কি আবার এক্সট্রা করে এত কষ্ট করা দরকার আছে? না, এত কষ্ট করা দরকার নাই। তাহলে কি করা যায়? করা যায় যে আমরা তাহলে পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন হচ্ছে, ভাইয়া তাহলে কি করা উচিত? আপনি যে এত কথা বললেন যে মেইন বই পড়া উচিত, সাথে এক্সট্রা রাইটারের এইভাবে পড়া উচিত, কি করা উচিত তাহলে আলটিমেটলি, বা একটা সামারাইজ কি, সামারি কি, তারপরে কারা কোচিংয়ে 50-এ 50 পায়, 100-তে 100 পায়, এই প্রশ্নের অ্যান্সার জানতে হবে আমাদের। আমি কেন পাই না? হ্যাঁ, তুমি কেন 50-এর মধ্যে 30 পাও, তুমি কেন 100-এর মধ্যে 50 পাও বা 60 পাও? লাস্ট কোশ্চেন, যে কত মার্ক পেলে ভালো হয়? তাহলে এগুলো সব কিছু নিয়ে আমরা একটু ডিসকাস করি। মেইনলি আমার করা উচিত, আমরা কিভাবে একটা চ্যাপ্টার পড়ে যাব কোচিংয়ের পরীক্ষার আগে। মেইন বই পড়ে যাব, এটা হচ্ছে আমাদের মেইন বইয়ের টোটাল কাহিনী, মেইন বুক। হ্যাঁ, মেইন বুকই পড়ে যাব ভালো মতো, এবং একটা ক্লাস করে নেব ভালো মতো। ক্লাস করব প্রথমে, দেখো আমি সিরিয়ালে একটা জিনিস লিখে দিই। প্রথমে তুমি একটা ক্লাস করবা, হয়তো পারে কোচিংয়ের ক্লাস, হইতে পারে ইউটিউবের ভালো ক্লাস, মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস। ওকে, মেডিকেল স্ট্যান্ডার্ড ক্লাস করার পরে ওই ভাইয়া ক্লাসে যা বুঝাচ্ছে ওইটা বইতে লিখবা, মেইন বইতে লিখবা। মেইন বইতে লেখা হয়ে গেলে ওই মেইন বইয়ের এক্সট্রা যে, ধরো না আজমল স্যারের বইটাই তুমি পড়লা, তারপর আজমল স্যারের বইতে তো এত এমসিকিউ নাই, তাহলে তুমি মাজেদা ম্যাডাম বা নুরি পারভিন ম্যাডামের যে অক্ষরপত্র প্রকাশনীর বইগুলো আছে, ওই মেইন বইয়ের যে এমসিকিউগুলো আছে, ওই এমসিকিউগুলো বই থেকে, মেইন বই থেকে এমসিকিউগুলো পড়লা, থেকে এমসিকিউ। এখন কথা হচ্ছে, এই মেইন বই থেকে এমসিকিউ, এই 3টা স্টেপস ফলো করতে যাই তো তোমার জীবনের অর্ধেক টাইম শেষ, মানে একটা ডেইলি এক্সাম দিতে যায় টাইম শেষ। তুমি না এতটুকু পর্যন্ত স্টপ রাখতে পারো, তুমি যদি নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো। এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করতে করতে, কোচিংয়ের পরীক্ষা দিতে দিতে, তারপরে তুমি বুঝতে পারবে তোমার মেইন বইতে আরও কিছু জিনিস জানতে হবে, বা আরও কিছু জিনিস পড়তে হবে, বা না পড়তে হলেও কিছু এক্সট্রা রাইটারের কিছু প্রশ্ন কোচিংয়ের পরীক্ষাতে পাওয়া যাবা। অর্থাৎ এগুলোর সাথে সাথে তুমি যখন কোচিংয়ের পরীক্ষাগুলো নিয়মিতভাবে দিবা, তখন কোচিংয়ের পরীক্ষায় হয়তো বা একটু মার্ক কম পাবা, বা 30, 35, 50-এর মধ্যে পাবা, বা 70 পাবা 100-র মধ্যে। কিন্তু কোচিংয়ের পরীক্ষায় যে বাকি 30টা এমসিকিউ পারো নাই, এবং এই 70টা এমসিকিউ যেগুলো পারছো সব কিছু তো আবার তুমি বাসায় এসে দেখবাই, তাহলে কোচিংয়ের পরীক্ষার সাথে এগুলো সামঞ্জস্য রেখে তুমি যখন পড়বা, তাহলে তোমার দেখা যাবে যে হয়তো বা কোচিংয়ে একটু মার্ক কম পাচ্ছ, বাট তোমার আসলে একটু রিল্যাক্সে পড়া হচ্ছে, যেটা তোমার মেইন পরীক্ষার আগে যায় কাজে লাগবে, এবং মডেল টেস্টে যায় কাজে লাগবে। কীভাবে মডেল টেস্টে কাজে লাগবে? মডেল টেস্টে তো আর এত ডিপ প্রশ্ন করবে না, নর্মাল প্রশ্ন করবে, এবং তুমি যে ডেইলি এক্সামগুলো পড়ে যাচ্ছ বা কোচিংয়ের ডেইলি এক্সামগুলো দিচ্ছ, ওই ডেইলি এক্সামের সাথে যে প্রশ্নগুলো থাকে ওগুলা প্রশ্নই তো মডেল টেস্টে দেয়। এমন না যে মডেল টেস্টে আবার নতুন করে প্রশ্ন বানাবে। এটা হচ্ছে আমাদের সামারি। এবং এরপরেও তুমি যদি কোচিংয়ে আরেকটু ভালো মার্ক তুলতে চাও, 45, 47, 49 এরকম মার্ক ডেইলি এক্সামে তুলতে চাও, তাহলে তোমার আরও 2 স্টেপ ফলো করতে হবে। 2 স্টেপের মধ্যে প্রথম স্টেপ, তোমার একটু কষ্ট করে কোচিংয়ের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা একটু ভালো মতো আরেকটু দেখতে হবে। মেন বইয়ের ভিতরে খুঁটিনাটি যা যা আছে সব পড়তে হবে। খুঁটিনাটি যদিও পড়া এতটাও সম্ভব না, তারপরে খুঁটিনাটি সব পড়তে হবে। এবং ফাইনালি যে কোনো কোচিং, মানে করিসপন্ডিং কোচিংয়ের প্র্যাকটিস বুকটা করতে হবে, প্র্যাকটিস বুকে প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিসে তো অনেক এমসিকিউ, স্পেশালি তোমার মেডিকোর প্র্যাকটিস বুকে অনেক এমসিকিউ, মেডিটিক্সে তো আরও এমসিকিউ, ওগুলো একটু প্র্যাকটিস করে যাইতে হবে। দেখো তুমি এই স্টেপসগুলো যদি ফলো করো, তুমি শিওর থাকো মিনিমাম 40-এর উপরে তো মার্ক মার্ক পাবাই। তাহলে আসে উপরের প্রশ্নগুলোতে। প্রথমত আমরা যে প্রশ্নটা করছিলাম যে ভাইয়া কত মার্ক পেলে ভালো, আমার মনে হয় তোমার ডেইলি এক্সামে 30 থেকে 35 এরকম মার্ক মিনিমাম পাওয়া ভালো। মিনিমাম, ম্যাক্সিমাম যত পাইতে পারো। এবং ডেইলি উইকলি এক্সামে তোমার 70 ±5 এরকম মার্ক পাইতে পারো, মানে পাইলে ভালো, বেটার। 35 পাইলে ভালো, আর এখানে 70-75 পাইলে ভালো আমার কাছে মনে হয়। কারণ এর থেকে বেশি পাওয়া সম্ভব না যদি আমরা নর্মাল ক্যাটাগরি স্টুডেন্ট থাকি। আর যদি ওই যে পরের 2 স্টেপ বললাম ওগুলো যদি ফলো করো, তাহলে এখানে মিনিমাম 40+ তুমি পাবাই, আর এখানে মিনিমাম তুমি 80+ তুমি পাবাই, শিওর থাকো তুমি। পরের কথায় আসি, কিন্তু এগুলো কিন্তু করা
এতটাও সহজ কিছু না, এতটাও সহজ না। আইডিয়াল স্টুডেন্টের কাজ হবে যে আমরা ডেইলি এক্সামে যে প্রশ্নগুলো পারি নাই প্লাস যেগুলো পারছি ওগুলো আবার বাসায় এসে দেখা এবং এটা মাথায় রাখা পরবর্তীবার যদি এই প্রশ্ন কোথাও আসে তাহলে যেন আমি ভুল না করি, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা, তারপরের প্রশ্ন নিচ থেকে আসি যে আমি কেন পাই না, তুমি কেন পাও না, বুঝতে পারছো? আশা করি অ্যান্সার পেয়ে গেছো। এখন মেইন যে ভাইটাল প্রশ্ন, কি করা উচিত এটাও তুমি বুঝে গেছো, কেন পাও না এটাও বুঝে গেছো, কি কত পেলে ভালো এটাও বুঝে গেছো। কারা কোচিংয়ে 50-এ 50, 100-তে 100 পায়, এইটা হচ্ছে আমাদের দ্য $1000 কোশ্চেন। এই প্রশ্নটা আমার বাপে আমার নিজে প্রতিদিন জিজ্ঞেস করতো। তারপরে আমার স্টুডেন্টের বাবা মা আমারও প্রতিদিন জিজ্ঞেস করে, প্রতিদিন না মানে ম্যাক্সিমাম টাইম জিজ্ঞেস করে, আমার স্টুডেন্টও আমার জিজ্ঞেস করে 50-এ 50 এবং 100-তে 100 কারা পায়। এটার অ্যান্সার হচ্ছে যারা, দেখো বাংলাদেশে এত এত স্টুডেন্ট, আমি ধরি নি এখানে কোনো 2 নাম্বারই হয় না, 2 নাম্বারই হলে তো হইতেই পারে, মানে কোচিং থেকে নিজেরাই যদি 50-এ 50 দিয়ে দেয় ওটা অন্য কথা। বাট ধরে নিই বাংলাদেশে এত এত স্টুডেন্ট একটা ডেইলি এক্সামে গুণগত রসায়নের একটা চ্যাপ্টারে, সাপোজ গুণগত রসায়ন বাংলাদেশে এত স্টুডেন্ট পরীক্ষা দেয় কোচিংয়ে, যে ধরে নাও 10,000 স্টুডেন্ট পরীক্ষা দেয়, 10K, 10,000 স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট থাকবে না যে সবগুলো প্রশ্নই কারেক্ট করে ফেলছে, মানে গুণগত রসায়নের যে ডেইলি এক্সামটা আছে 50-এ 50 পেয়ে গেছে, একটা স্টুডেন্ট তো থাকবে। ওই একটা স্টুডেন্টই তো তোমার 50-এ 50 পেয়ে গেল। এর মানে এটা না যে 50-এ 50 বা 100-এ 100 তোমার পুরা 200 জন 300 জন ধরেই পায়, 200 300 এরকম স্টুডেন্ট না, এরকম স্টুডেন্ট পায় না। এটাই মেন কথা আমাদের, যে 50-এ 50, 100-তে 100 হয়তো বা 5-6 জন পায়, 5-6 জন আন্দাজে দাগায় ধাগায় পাইতে পারে এবং তারা ভালো স্টুডেন্ট অবশ্যই, তাই তার জন্যই পায়। এটাও একটা ক্রাইটেরিয়া। আরও একটা ক্রাইটেরিয়া, অনেকে আছে তার আগের ব্যাচের প্রশ্নগুলো কালেক্ট করে। ধরে নাও তোমার পরীক্ষা, ধরে নাও যে তোমার ওই তুমি পরীক্ষা দাও সকাল 7টায়, ওই বান্দায় পরীক্ষা দেয় হচ্ছে দুপুর 2টায়, সকালে 7টায় পরীক্ষা দিছে, তার প্রশ্নটা কালেক্ট করে, ওই প্রশ্ন থেকে কিছু প্রশ্ন কিন্তু কমন আসে, এভাবে পাইতে পারে। অথবা এমনও হতে পারে যে ও প্রি মেডিকেল করে আসছে, অথবা আরও অনেক নলেজ আছে, ফার্স্ট ইয়ার থেকে মেডিকেল প্রিপারেশন নিতেছে, ওর জন্য তো 100-তে 100, 50-এ 50 পাওয়া ফ্রিকুয়েন্টলি পাওয়া যায় ওর জন্য। কিন্তু আমরা তো ওইভাবে পাইতে পারি না, কারণ আমরা তো ওইভাবে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থেকে ওইভাবে পড়ি নাই এবং কোচিংয়ের বইও তো পড়ি না। এটাই অ্যান্সার। তাহলে আমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করব যে আমাদের আসলে কি করা উচিত, যে কোচিংয়ের বই পড়া উচিত নাকি কিভাবে কোচিংয়ের বই পড়া উচিত, মেডিকেলের প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত, মেডিকেলের প্রশ্ন কই থেকে আসে, এই সব কিছু নিয়ে আমাদের একটু মোটামুটি ভালো একটা ধারণা থাকা লাগবে। আশা করা যায় যে একটু হলেও ক্লাসটা বা ভিডিওটা দেখে একটু হলেও কিছু বুঝছো তুমি। এই বুঝতে পারলে একটু ইমপ্লিমেন্ট করো এবং নিজের বিবেকটারে জাগ্রত করো যে আসলে প্রশ্নগুলা কই থেকে আসে, কিভাবে আমি অ্যান্সার করব, কোন টেকনিকে অ্যান্সার করব। নিজের বিবেক জাগ্রত না করে অযথা যদি অন্যের পিছনে লাইগা থাকো যে ওই ওই আমার বন্ধু 50-এ 50 পায়, 45-এর উপরে পায়, আমি কেন 35 পাই, এই প্রশ্নটা না করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো, রিভিশন দেওয়ার চেষ্টা করো, মেন বইটা ভালো মতো পড়ার চেষ্টা করো, বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করো মেন বই থেকে। তাহলে দেখবা যে আলটিমেটলি মেডিকেল অ্যাডমিশন টেস্টে সাকসেসটা তোমার ওই বন্ধুর না, তোমারই আসছে। তোমারও বন্ধুরও আসতে পারে, নো প্রবলেম, সবারই আসবে। তো ভাই আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।